মিজান বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার জন্য সাহসী পাচ্ছে না, কারণ যে মানুষটা বাসর ঘরে তার জন্য অপেক্ষা করছে সে মানুষটা একটু ব্যতিক্রম। মিজানের সঙ্গে তার অফিসের বসের মেয়ের বিয়ে হয়েছে। অনেক রাগী এবং অহংকারী একটা মেয়ে হলো আখি চৌধুরী। রাত যখন 12টা বেজে গেছে আর মিজান আর কোনো কিছু না ভেবে বাসর ঘরে প্রবেশ করলো। বাসর ঘরে প্রবেশ করার পরই বেশ কিছুটা অবাক হয়ে গেল, কারণ যেখানে শাড়ি পরে থাকার কথা সেখানে জিন্স প্যান্ট আর শার্ট পরে আখি চৌধুরী মোবাইল টিপছে। মিজান যাওয়ার পরপরই আখি তখন বলতে লাগলো, কি রে, তুই অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলি, তো এমন কি ভাবছিলি যে এত সময় লাগলো আসতে? নিশ্চয়ই আমার বাবার সম্পত্তি কিভাবে দখল করা যায় সেটা চিন্তা করছিলি, তাই না? এসব কি কথা বলছো তুমি? আমি এরকম কোনো কিছুই ভাবছিলাম না। আর তুমি এখন এই অবস্থায় কেন? তোমার তো এই অবস্থায় থাকার কথা নয়। আমি কি করব না করব সেটা কি তোর কাছ থেকে আমার জানতে হবে? ফকিরের বাচ্চা, জোরপূর্বক আমাকে বিয়ে করেছিস তুই। কি মনে করেছিস আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি। কে বলেছিল আমাকে বিয়ে করতে? আর এখানে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আজকে তোমার অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। আমি তো শুধুমাত্র ইনভাইট পেয়েই তোমার বিয়েতে এসেছিলাম। আর শুধু আমি না, এরকম আরও কলিগ এসেছে আমার সঙ্গে। তো সেখানে তোমার হবু বর বিয়ে করতে আসেনি সমস্যার কারণে, আর তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিয়েছে। এখানে আমার কি অপরাধ? আমি যদি বিয়ে না করতাম তাহলে তোমার বাবার মান সম্মান সব চলে যেত। সবাই বলতো শফিক চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে ভেঙে গেছে। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসতাম, আর সেই জন্য আমি ওই ছেলেটাকে কিডন্যাপ করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, যেন সে বিয়ে করতে আসতে না পারে। আর আমি আজকে রাতেই পালিয়ে যেতে চেয়েছিলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, কিন্তু তোর জন্য কোনোভাবেই সম্ভব হলো না। আমার সমস্ত প্ল্যান মাটি করে দিলি তুই। আমি সত্যি জানতাম না। আর এখানে তো আমার কোনো দোষ ছিল না। তোমার বাবা এই আমাকে জোর করে তোমাকে আমার সঙ্গে দিয়ে দিয়েছে। মিজান আখির সঙ্গে আর কোনো কথা না বলে বিছানার একপাশে শুয়ে পড়ল। আর বিছানার একপাশে শুয়ে পড়ার পরই আখি তেলে বেগুনে জ্বলে উঠল। আর সেই সময় রাগী কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, তুই আমার বিছানায় এসেছিস কেন? তুই নিচে ঘুমাবি আর আমি উপরে ঘুমাবো? শুধুমাত্র সুযোগ নিয়ে ধান্দায় আসিস, তাই না? আমি সব কিছুই বুঝতে পারি। তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? আমি এই শীতের মধ্যে কোথায় ঘুমাবো? আমি নিচে ঘুমালে আমার অবস্থা কি হবে তুমি একবারও বুঝতে পারছো? আমি কি মানুষ নই? আমিও তো একটা মানুষ, তাই না? আর এই বিছানা তো তোমার নয়, এটা আমার বিছানা। আর তোমাকে তো আমি যথেষ্ট পরিমাণের জায়গা দিয়েছি। পারলে মাঝখানে কোলবালিশ রাখো। আমি তো আর না বলিনি। আমি তোর সঙ্গে এক বিছানায় ঘুমাতে পারবো না, তোর উপর আমার কোনো বিশ্বাস নেই। আর এরকম বাড়িতে যে আমি এসেছি এটাই তোর অনেক বেশি ভাগ্য। আমার তো আর তোমার বাবার মতো এত টাকা পয়সা নেই যে তোমাকে রাজরানীর মতো করে রাখবো। আমার যতটুকু সামর্থ্য আমি তোমাকে ততটুকুর মধ্যেই রাখতে পারবো। পূরণ করার চেষ্টা করবো তোমার সবকিছু। মিজান এই কথা শেষ করতে না করতেই আখি রেগে গিয়ে মিজানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আর হঠাৎ করে মিজান নিচে পড়ে যাওয়ার পরে বেশ অনেকটা আঘাত পেল। আর কোনো কিছু না বলি মিজান একটা বালিশ নিয়ে সে সোফায় গিয়ে শুয়ে পড়ল। অনেক ঠান্ডা লাগছে। তার রুমের মধ্যে একটাই কম্বল ছিল। মিজান সোফায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। আর সে সময় মিজান দেখতে পেল আখি একপাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মিজান তখন চুপি চুপি উঠে আখি একপাশে শুয়ে পড়লো। আর কখন সে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। সকালবেলা হঠাৎ করে একটা থাপ্পড়ের কারণে মিজানের ঘুমটা ভেঙে যায়। মিজানের ঘুম ভেঙে যাওয়ার পরেই মিজান তখন তাকিয়ে দেখতে পারলো তাকে থাপ্পড় মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে, অনেক রেগে গেছে। তখন আখি আবারও মিজানকে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আবারও আমার পাশে এসে ঘুমিয়েছিস। আমি তোকে না বললাম তুই আমার পাশে এসে ঘুমাতে পারবি না? তবুও তুই কোন সাহসে এখানে ঘুমালি রাতের বেলা? আরে আমার তো একটাই কম্বল ছিল। আর আমি এই শীতের রাতে একা একা সবাই ঘুমাতে পারবো। আর আমি তো রাতে তোমার সঙ্গে কোনো কিছুই করিনি, তাহলে তোমার প্রবলেমটা কোথায়? আমাকে কোনো কিছু বোঝাতে আসবি না। তোর এখানে কম্বল একটা না, দুইটা, সেটা আমার কোনো জানার প্রয়োজন নেই। তোমার পাশে ঘুমাতে পারবি না, এটাই শেষ কথা। আর এরকম ছোট বাসায় মধ্যে কেউ থাকে? আমি অফিস থেকে যে টাকা বেতন পাই তা অনুযায়ী আমার এই বাসায় ঠিক আছে। তুমি যখন ছেলে না তখন কিন্তু আমি এই বাসায় থাকতাম, আমার কোনো সমস্যা হতো না।
আর যেহেতু আমার কোনো সমস্যা হয়নি, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে যেভাবে রাখবো তুমি সেভাবে থাকতে বাধ্য। তাহলে আমি এই বাসায় থাকতে পারবো না। আমি আজকে গিয়ে বাবার সঙ্গে কথা বলবো, কারণ এই বাসায় আমার থাকাটা একদম পসিবল না। এত সমস্যা নিয়ে কি আর এখানে থাকা যায়? তুমি এখানে আমার সঙ্গে থাকতে বাধ্য। আর এত কথা বলছো কেন বুঝতে পারলাম না তো। আর এত অহংকার আসে তোমার কোথা থেকে? তোমার বাবা এত ভালো মানুষ, তুমি এরকম হলে কেন? আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। তোর কাছ থেকে আমার সব কিছু শুনে করতে হবে? যা এখন আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়। আর আমাকে কোনো প্রকার অধিকার দেখাতে আসবি না। আমাকে কোনো প্রকার কোনো কথা বলতে পারবি না। আমি আমার মতো থাকবো। আমার ব্যাপারে কোনো কথা বলতে আসলে মেরে পুরো তক্তা করে দিব। মিজান আর কোনো কিছু না বলেই সে রান্নাঘরে চলে আসে। বিয়ের আগেও যে অবস্থা ছিল এখনো তার একই অবস্থা। মিজানের পরিবার বলতে কেউ নেই। 2-1 বছর আগেই তার মা মারা গেছে, আর বেশ ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল, আর ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। তার মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। তার মা মারা যাওয়ার পর এতিম হয়ে গিয়েছিল, কিন্তু এদিকে শফিক সাহেব তার নিজের ছেলের মতোই মনে করতো মিজানকে। মিজান রান্না করতে শুরু করলো। রুটি আর ডিম ভাজি করে সে নাস্তার টেবিলে রাখলো, আর সে সময় আখি এসে খাবার খেতে শুরু করলো। আর এদিকে মিজান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসলো, আর ফ্রেশ হয়ে সে রেডি হয়ে একদম খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে আসার পর দেখতে পেল সে একাই সব কিছু শেষ করে দিয়েছে। মিজানের মেজাজটা পুরো গরম হয়ে গেল, কারণ সে অফিসে চলে যাবে এখন। না খেয়ে আর সে সময় আরেকটু চালানোর জন্য আখি বলতে লাগলো, কী রে, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি অফিসে যা, আর অফিসের কাজগুলো মনোযোগ দিয়ে করবি। আমি অফিসে আসছি, তারপর দেখতে পারবি তুই বাসায় যে পরিমাণ আমাকে প্যারা দিচ্ছিস, আর অফিসে গেলে আমি তোকে কী পরিমাণ প্যারা দিই। তোরে অনেকবার বেড়ে গেছে। মিজান আর কোনো কিছু না বলে এসে সরাসরি অফিসের দিকে রওনা হলো। আর রাস্তার পাশে একটা হোটেল থেকে নাস্তা করে অফিসে চলে আসলাম। আর অফিসে আসার পরপরই তাকে সবাই দেখে অবাক হয়ে গেল, কারণ বিয়ের পর তিনি মিজান অফিসে এসেছে, আর মিজান তার নিজের কেবিনে বসে কাজ করছিল। আর হঠাৎ করেই পিয়ন এসে বলল স্যার তাকে ডাকছে, মানে শফিক সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন। মিজান সে তাড়াতাড়ি করে ফাইল গোছাতে লাগলো, কারণ উনি হয়তো ফাইলের জন্যই ডেকেছেন। আর এদিকে আখি অফিসে এসে সোজা তার বাবার কেবিনে চলে গেল, আর বাবার কেবিনে এসে বসে বলতে লাগলো, বাবা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। দেখো, আমার কিন্তু এই বাসায় একদমই ভালো লাগে না। আমি আমার বাসায় থাকতে চাই। প্লিজ তুমি যেন কি বলো আমাদের বাসায় চলে আসার জন্য। ওই ছোটো বাসায় আমার তো হয় না। প্লিজ বাবা, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো ভাবি কখনোই অভ্যস্ত নই। দেখ, এখানে আমি কি বলবো, মিজান যেটা ভালো মনে করে সেখানেই তোর থাকতে হবে। কারণ এখন আমি তোর গার্ডিয়ান না, এখন তো সবচেয়ে বড় গার্ডিয়ান হচ্ছে মিজান। কারণ ও তোর হাজবেন্ড। একজন হাজবেন্ড তার স্ত্রীকে কোথায় রাখবে না রাখবে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। আমি এখানে কোনো কিছুই বলতে পারি না, এটা হয় না। আর বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকাটা নিয়ম, কেউ তার বুঝে শুনে ঘর জামাই থাকতে যাবে না, তাই না? আর মিজান একটু অন্যরকম ছেলে, ওকে আমি খুব ভালো করে চিনি। বাবা, আমি এসব কিছু শুনতে চাই না। আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি, তুমি যদি আমার বাবা হয়ে থাকো, তাহলে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে এই কথাগুলো বলার। আমি এ বাসায় থাকতে পারবো না, এটাই শেষ কথা। ও যদি আমাদের এখানে থাকতে চায় তাহলে ভালো, আর যদি না থাকতে চায় তাহলে আমি এখানে থাকবো। ও যেখানে মন চায় সেখানে থাকবে। হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। আমি যেটা বলেছি সেটাই থাকবে। আমি মিজানের সঙ্গে কথা বলে দেখব, তবু যদি মিজান রাজি না হয় তাহলে কিন্তু আমার আর কোনো কিছুই করার নেই। আর এখন বল, কি জন্য অফিসে এসেছিস? বাবা, তুমি তো খুব ভালো করে জানো যে আমি অফিসের দায়িত্ব নিতে চাই। তাছাড়া তোমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তুমি নিজেই তো বলেছিলে যে বিয়ের পর আমাকে সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিবে অফিসের। তাই আমি অফিসের দায়িত্বটা নিতে চাই। আজকেই তার জন্য অফিস এসেছি। আমি বাসায় একা থাকতে পারবো না। তাছাড়া বিদেশ থেকে পড়াশোনা করে এসে কি বাসায় বসে থাকবো? আমি কোম্পানির দায়িত্ব নিতে চাই। তুমি সব কিছু ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি মিজানকে ওই দিকে পাঠিয়েছি। মিজান হয়তো এখনই আসবে। আর মিজানের সঙ্গে আলোচনা করে আমি তোকে জানাবো যে তোকে দায়িত্বটা দেওয়া যায় কিনা। এদিকে মিজান সে ফাইল কমপ্লিট করে মুহূর্তের মধ্যে শফিক সাহেবের রুমে চলে আসলো, আর অনুমতি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো।
আর কেবিনের ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পেল আখির সামনে বসে আছে। আর আখির সঙ্গে মিজান কোনো প্রকার কথা না বলে বসেই ফাইলটা এগিয়ে দিল। শফিক সাহেব এদিকে মিজানের কাজে অনেক খুশি হলো, কারণ মিজান এরকমই, সে কাজগুলো খুব সঠিক সময় করে দেয়। আর সে সময় শফিক সাহেব মিজানকে বলতে লাগলো, মিজান, আমি তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চাই অফিসের বাইরে। শোনো, আকি এই অফিসের দায়িত্ব তার ঘাড়ে নিতে চায়। আমিও চাই আমার মেয়েটা এই অফিসের দায়িত্ব নেব, কারণ আমার তো বয়স হয়েছে, আমি আর এই সম্পূর্ণ অফিস সামলাতে পারছি না। তাই আমি সম্পূর্ণ দায়িত্ব আকিকে বুঝিয়ে দিতে চাই। এখন তুমি কি বলো? স্যার, এখানে আমি কি বলবো? আপনার মেয়েকে আপনি আপনার অফিসের দায়িত্ব বুঝিয়ে দেবেন, এখানে আমার তো কোনো কিছু বলার নেই। ও খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে, কারণ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তো, আর ঘরে বসে থাকার জন্য নয়। আর বাবার অফিসটা তো এখানে সম্পূর্ণ তার অধিকার আছে। আর আমার মনে হয় ও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে, আর আমি তো আছি তাকে হেল্প করার জন্য। কিন্তু আমি তো চেয়েছিলাম যে সম্পূর্ণ কোম্পানিটার দায়িত্ব তুমি নিতে, কারণ তুমি যতটুকু সামলাতে পারবে, কিন্তু ও ততটা সামলাতে পারবে না। আগে কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু এগুলো করতে অনেক পলিটিক্স এবং কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু ওর তো এমন কোনো কিছুই নেই। যতটুকু আমি শিখেছি ততটুকুই সে পারে। তার জন্য বলেছিলাম দায়িত্বটা তুমি নিলে ভালো হতো, আমি একদম নিশ্চিন্তে থাকতে পারতাম। স্যার, আমি তো এই অফিসে চাকরি করতে চাচ্ছিলাম না, কারণ সবাই বলতে পারে আমি বেশি সুবিধা ভোগ করব, এটা অনেকে বলা বলি করবে। কারণ আমার মতো এতিম ছেলের সঙ্গে আখের বিয়ে হয়েছে, এটা সত্যি অন্যরকম। আমি আপনার এই দায়িত্বটা কখনোই নেব না। আপনি দায়িত্বটা আখের কাছে দেন, রাখি অনেক ভালো বুঝবে আমার থেকে। আমি তো আছি তাকে হেল্প করার জন্য, আর আপনি তো আছেনই। আরেকটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করার আছে, সেটা হলো আকি তোমার ওই বাসায় থাকতে চাচ্ছে না। তাই আমি বলছিলাম কি, তুমি আর আকি যদি আমাদের বাসা থেকে অফিসটা করো তাহলে অনেক ভালো হয়। আর আমাদেরও তো একমাত্র মেয়ে, তাই আমাদেরও তো থাকতে কষ্ট হয়। এখন বাকিটা তোমার উপর। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার বাসায় থাকতে পারবে, যদি আমাকে বাবা বলে মনে করো। স্যার, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি, আমি আপনাকে নিজের বাবার মতোই দেখি। আপনিও ঠিক আপনার ছেলের মতোই আমাকে মনে করেন। এখানে এসবের কথা আসছে কেন? হ্যাঁ, ওর একটু সমস্যা হচ্ছে ওই ছোট ভাষার মধ্যে, ঠিক আছে? আমি আপনার এখানে এখন থেকে থাকবো। যাক, আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাস করো, তুমি এবং আকি আমার সামনে থাকবে আর অনেক ভালো লাগবে। আমি আর বাঁচবো কয়দিন, শেষ বয়সে না হয় তোমাদেরকে সুখী থাকতে দেখবো। স্যার, ফাইলটা কমপ্লিট করা হয়েছে, আর নতুন প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। নতুন প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে ওরা আজকে আসবে, তবে ডিল ফাইনাল করার আগে একটু ভেবে ফাইনাল করবেন স্যার, কারণ ওই কোম্পানির অনেক টাকার ঋণ রয়েছে ব্যাংকে। আমি যতটুকু জানতে পেরেছি আর কি, অ্যামাউন্ট অনেক বড়, 1 কোটি টাকার মতো লোন বাকি আছে। তবে এই লোন থাকার পরে আমাদের কি কখন উচিত হবে ওর সঙ্গে কাজ করার, তা একটু ভেবে যদি সিদ্ধান্তটা নিতে চান তাহলে আমাদের কোম্পানি ভালো হবে। না হলে কিন্তু আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি কোনো একটা পলিটিক্স থাকে যে আমাদের সঙ্গে কাজ করার জন্য শোধ করতে পারছে না, এরকম একটা স্টেটমেন্ট যদি ব্যাংকের কাছে দিয়ে দেয়, তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে ধরবে। তাই বলছিলাম কি, একটু ভেবেচিন্তে কাজ করার। আজকে বিকেল সময় মিটিংয়ের মধ্যে তুমি নিজে হোস্ট করবে, আমি এবং আকি থাকবো। তুমি অনেক ভালো প্রেজেন্টেশন দিতে পারো, আর আমি সবার সঙ্গে আকির পরিচয় করিয়ে দিচ্ছি। এদিকে মিজান আর কোনো কথা না বলে সে সরাসরি তার কেবিনে এসে কাজে মনোযোগ দিল। আর এদিকে শফিক সাহেব আখিকে সবার সঙ্গে পরিচয় করে দিল, আর সবাই আখিকে খুব ভালোভাবে সংবর্ধনা দিল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। মিজান লাঞ্চের সময় খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে আসলো। আর ক্যান্টিনে আসার পরেই মিজানের সঙ্গে তালিক সিয়াম সাহেব বলতে লাগলেন, ভাই, তুই কালকে বিয়ে করলি আর অথচ আজকে অফিসে এসে কাজ করছিস, বিষয়টা একটু অন্যরকম লাগলো। তা তোর কি বাসর ঠিকমতো পালন করা হয়নি নাকি? নাকি তুই ফিউজ হয়ে গেছিস আগেই? আমি কি তোর মতো টিউবলাইট নাকি যে একটু কিছু হতেই ফিউজ হয়ে যাব? আমি এনার্জি বাল্ব, যে কিনা 24 ঘন্টাই জ্বলবে, তবুও কোনো সমস্যা হবে না, বুঝতে পারছিস? কিন্তু তুই আজকে কেন অফিসে আসতে গেলি? আজকে তো ছুটিও নিতে পারতে। আর বিয়ে তো করেছিস একদম সঠিক জায়গায়। অফিসে না আসলেও তোর কোনো সমস্যা নেই, কারণ তোকে বলার মতো কেউই থাকবে না।
যতটা সহজ মনে করছিস তুই ততটা কিন্তু সহজ নয়। আমাকে অনেক কিছু সামলাতে হয়। আর এরকম কিছু বলিস না আমাকে, কারণ এটা সত্যি খারাপ লাগে। আমি তোদের কাছে আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি। আর আখি কি মনে করেছিস আমাকে খুব সহজে মেনে নিয়েছে? কখনো না। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোর কাছে কখনো মিথ্যা কথা বলিনি আর বলবো না। তারপর রাতের ঘটে যাওয়া ঘটনা সবটাই খুলে বললাম। সব কিছু শোনার পরে সিয়াম আমাকে বলতে লাগলো, তো কি করবি? আকি যেহেতু তোকে মেনে নিচ্ছে না, তাহলে দিনের পর দিন তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে। তুই কি এখনো সহ্য করে যাবি? আর এখন কিনা তুই আবার ওদের বাসায় যাচ্ছিস। এখানেই তোর সঙ্গে যে ব্যবহার করেছে, আর ওদের বাসায় গেলে তোর কি অবস্থা হবে? তুই বুঝতে পারছিস? তুই নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছিস। তুই ওখানে যাবি না, তুই তোর এখানেই থাক। হ্যাঁ, এটা চাইলে আমি থাকতে পারি। আমি জোর করলে আখি আমার এখানে থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ও কখনো তার মা বাবাকে ছেড়ে কোথাও থাকেনি। আর আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। মা বাবা তো মারা গেছে, আর এখন আপন বলতে তো আখির মা বাবা, ভাই আমার মা বাবা। তাই বলছিলাম একসঙ্গে থাকাটা ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক যে আখি ম্যাডামের মা বাবা তোকে নিজের ছেলের মতোই মনে করে। তাই আমিও মনে করি যে তোর ওখানে থাকাটাই ভালো হবে। কিন্তু ওখানে থাকলে যে তোর অবস্থা কি হবে সেটা আমি একটু হলেও এখন বুঝতে পারছি। ওই যে দেখ আমাদের দিকে কিভাবে এর আগে চোখ নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাদেরকে চোখ দিয়েই ঘায়েল করে ফেলবে। যেটা ইচ্ছা সেটা করবে, কোনো সমস্যা নেই। এত ভয় পেলে কিন্তু ও আবার মাথায় উঠে যাবে। ওর সামনে ভালোভাবে কথা বলবি, আর যেটা বলে সেটা শুনবে, তাহলে তোর সঙ্গে কোনো রকম কোনো কিছু করবে না। আর তোর সঙ্গে তো বেশ ভালোভাবে ব্যবহার করে। সবচেয়ে খারাপ হলাম আমি। আমার সঙ্গে যে তার কিসের এত শত্রুতা সেটাই বুঝতে পারলাম না। বিয়ের আগে যেমন ছিল, আর বিয়ের পরে তো আর কোনো কথাই নেই। এখন মনে হয় আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এভাবে মিজান এবং সিয়াম দুজনেই গল্প করতে থাকে, আর সময়টা এভাবেই পার হয়ে যায়। আর লাঞ্চের পরে তারা আবারও কাজ করতে শুরু করলো। আর বিকেলবেলা মিজান মিটিংয়ের জন্য রেডি হয়ে নিল। যথারীতি একটা রেস্টুরেন্টে সবাই মিলে চলে আসলো। বায়ার আগে থেকেই তাদের জন্য ওয়েট করে আছে। আখিও এসেছেন। আর তখন শফি সাহেব ওদেরকে বলতে লাগলো, এখন থেকে আমার সমস্ত কিছু দেখবে আমার মেয়ে আকি চৌধুরী। আর এবার বলুন, আপনাদের কি প্রোডাক্ট আছে, আর আমরা এটা বাজারে ছাড়লে কেমন লাভ হবে? যদি ভালো প্রফিট আসে তাহলে তো আমরা রাজি। দেখুন স্যার, আপনারা আমাদের এই প্রজেক্ট থেকে বেশ ভালো ইনকাম করেছেন। এখন আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে আমরা একা এটা বাজারে ছাড়তে পারবো। তার জন্যই আপনাদেরকে আমাদের সঙ্গে পার্টনারশিপে রাখতে চাচ্ছি। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে পারি। আর এই প্রোডাক্ট আপনাদের কোম্পানি থেকে ছাড়া হবে, আমাদের কোনো নাম থাকবে না। এটা আবার কেমন কথা? আপনি টাকা দিবেন আর অথচ আপনার কোনো কোম্পানির নাম থাকবে না? আমার কোম্পানির নাম থাকবে, এটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। মিজান, তুমি কি কিছু বলবে? দেখুন সালমান সাহেব, আপনি এই প্রোডাক্ট বাজারে ছেড়ে কত টাকা ইনকাম করেছেন সেটার বিষয়ে আমরা কোনো কিছু জানতে চাই না। আমাদের কথাগুলো, আপনি যেহেতু অর্ধেক টাকা দিবেন তাহলে আমাদের কোম্পানির নাম থাকবে, আপনারও কোম্পানির নাম থাকবে। তুই কোম্পানি মিলিয়েই তো এই প্রোডাক্ট বাজারে আসবে। তাহলে এখানে শুধুমাত্র আমাদের কোম্পানিটাই কেন নাম করবে? এটার মধ্যে কোনো না কোনো কারণ আছে। আপনি কি সত্যিটা বলবেন নাকি আমি সত্যিটা সবার সামনে প্রকাশ করে দেব? এই ব্যবসা কতদিন ধরে করছেন? দেখুন মিজান সাহেব, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। এভাবে আপনি আমাদের অপমান করতে পারেন না। এটার মধ্যে আপনার কোনো রাইট নেই। আর আপনি এখানকার শুধুমাত্র ম্যানেজার। আপনি ম্যানেজারের মধ্যে থাকবেন। এত বেশি কথা বলেন কেন, যেখানে আমরা এমডিটা কথা বলছি? সালমান সাহেব, আপনি ভুল বললেন। মিজান তার দায়িত্ব কতটুকু সেটা খুব ভালো করে জানেন। আর একজন ম্যানেজারের সম্পূর্ণ অধিকার আছে এভাবে কথা বলার। আপনি অধিকার শেখাতে আসবেন না। আর মিজানের যোগ্যতা কতটুকু সেটা আপনিও খুব ভালো করে জানেন। তাই শুধু শুধু এসব না বলে কাজে কথা আসা যাক। আর আসল কারণটা কি সেটা আমাদেরকে বলেন। কারণ অন্য কোনো কোম্পানি আপনাদের সঙ্গে পার্টনারশিপ নেবে না, এটা 100%। বাবা, আমি কিছু বলতে চাই। সালমান সাহেব, আপনি যেটা চাইছেন ঠিক আছে, আমি এটার মধ্যে রাজি আছি। আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিন, আর আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। মিজান সাহেব, আপনি সব কিছুর ফাইল দিন, আর নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিন। আখি ম্যাম, আপনি কিন্তু অনেক বেশি ভুল করছেন। ওনাদের প্রায় অনেক টাকা লোন বাকি আছে স্ট্যান্ডার্ড ব্যাংকে। তাই আমাদের সব কিছু বুঝে শুনে
কাজ করতে হবে। ওনাদের এত টাকা লোন সম্পূর্ণ আমাদের পরিশোধ করতে হবে, কিন্তু এটার মধ্যে অনেক ঝামেলা আছে। বাবা, আমি তোমার সঙ্গে কথা বলছি, কোনো ম্যানেজারের কথায় তুমি এভাবে সিদ্ধান্ত নিতে পারো না। এত বড় সুযোগ আমরা কখনোই পাবো না। আর প্রোডাক্ট যদি একবার বাজারে ভালোভাবে চলে তাহলে কিন্তু আমাদের কোম্পানির নাম হবে, আর আমরা সেই কোম্পানির মুনাফা দিয়ে সব কিছু পরিশোধ করতে পারবো। তাহলে তার কোনো সমস্যা নেই। ওনারা যে অফার দিচ্ছে সে অফারটা আমরা গ্রহণ করি, আমাদের জন্য ভালো হবে। আঁকি মিজান কিন্তু তোর চেয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে। আর মিজান যেটা বলছি সেটা কিন্তু একদমই সত্যি কথা, কারণ ওদের এত টাকা লোন বাকি আছে আর এখানে আমরা তার সঙ্গে ডিল করতে পারি না। তুই ভুল করছিস, প্রথমে যদি এরকম ভুল করিস তাহলে তো অনেক সমস্যা। বাবা, আমি তোমাকে আবারও বলছি, একজন ম্যানেজারের কথা তুমি এভাবে সিদ্ধান্ত নিতে পারো না। আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, আর আমার বিশ্বাস এই প্রোডাক্ট বাজারে ভালোই চলবে, আমাদের কোম্পানি ভালো নাম করবে। প্লিজ বাবা, তুমি আর অমত করো না, আমাকে একটা রিস্ক নিতে দাও। কথা বলার পরে আখি আর শফিক সাহেবকে কথা বলতে দিল না। আর যেহেতু শফিক সাহেব ওনার মেয়ের উপর কোনো কথাই বলতে পারলেন না, সেহেতু এদিকে মিজান অনেক বেশি রেগে গেল, কিন্তু রাগটাকে প্রকাশ করলো না। মিজান তারপর আখির কথা মতো সব কিছু রেডি করে ডিল ফাইনাল করলো, আর তারপর সোজা গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। মিজান নিজেই ড্রাইভিং করে এসেছেন, আর পিছনে বসেছিল আখি। আখি তার বাসার সামনে এসে নেমে গেল। এদিকে মিজান গাড়ি পার করে ভেতরে আসলো, আর ভেতরে আসার পরে মিজান আখির মায়ের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞাসা করে ভেতরে গেল। মিজান রুমে এসে ফ্রেশ হয়ে নিল, আর যখনই মিজান আখির বিছানায় শুয়ে পড়ল, হঠাৎ করে আখি রেগে গিয়ে মিজানকে একটা থাপ্পড় মেরে দেয়। আর থাপ্পড় মেরে দেওয়ার পরে রাগী কণ্ঠে বলতে লাগলো, কি ব্যাপার, তোর সাহস তো কম নয়, তুই আমার বিছানায় শুয়ে পড়েছিস? এটা কি তোর বাসা যে তোর যেতে ইচ্ছে তুই সেটাই করবি? এটা আমার বাসা, আমি যেভাবে বলবো তুই সেভাবেই থাকবি। আর এসব কিছু যদি মা বাবা জানতে পারে তাহলে তোর যে অবস্থা কি করব সেটা তুই ভাবতেও পারবি না। প্লিজ, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। আর আখি, তুমি কিন্তু অনেক বেশি ভুল করছো। এটার জন্য তোমাকে অনেক অনেক বেশি মাসুল দিতে হবে। আমার ব্যাপার কোম্পানিতে তোর এত কথা বলতে হবে না। তুই সামান্য যে ম্যানেজার, তোকে বেতন দিয়ে রাখা হয়। আমার কোম্পানি, আমি যেটা মন চাই সেটা করবো, তোরা তো কথা বলা লাগবে না। তোর কাজ তুই ঠিক মতো করে যাবি, তাহলেই হবে। এই কথা বলার পরে মিজান আর কোনো কথাই বলতে পারল না। মিজানের মনে হচ্ছে কেউ তার বুকের মাঝে আঘাত করেছে। মিজান আখিকে জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আখি যে এরকম কিছু করবে সেটা সত্যিই জানতো না। হ্যাঁ, একটু অহংকারে কিন্তু মিজান ভেবেছিল বিয়ের পরে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু আরো বেশি খারাপ হচ্ছে আখি। হঠাৎ করে আখির মোবাইলটা বেঁচে উঠলো, আর আখি ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করার পরে ওপার থেকে তার বয়ফ্রেন্ড নেহাল বলতে লাগলো, আরে আখি, আমি তো তোমাকে 2 দিন ধরে ফোনে ট্রাই করছি, কিন্তু তোমার ফোন বারবার বন্ধ বলছে। তোমার সঙ্গে দেখা করতে চাইলাম, তুমি ওই দিন দেখা করলে না। আমি তোমার জন্য ওয়েট করেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি বিয়েটা কেন করতে গেলে? তুমি আমাকে এইটুকু ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমার কাছে কোনো কিছু করার ছিল না। মা বাবা আমার সঙ্গে মিজানকে জোর করে বিয়ে দিয়েছে, আর যদি আমি মিজানকে বিয়ে না করতাম তাহলে পুরো সম্পত্তি বাবা মা মিজানকে দিয়ে দিত। আর বাবা মিজানকে এতটা বিশ্বাস করতো, আর সেই কারণে মিজানকে আমায় বিয়ে করতে হয়েছে। তুমি চিন্তা করো না, আমি সমস্ত অফিসের দায়িত্ব নিয়ে নিয়েছি, আর মিজানকে আমি 6 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিব। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, উকিল আমাদেরকে 6 মাসের টাইম দিয়েছে, আর এই 6 মাস পরে আমি সম্পূর্ণ তোমার হয়ে যাব। আর মিজানকে 6 মাস এমন শিক্ষা দিব যেটা মিজান কোনো দিনও ভুলতে পারবে না। আমাকে বিয়ে করার স্বাদ তার মিটে যাবে। যাক, বাঁচালে তুমি। না হলে তো আমি ভেবেছিলাম তুমি আমার থেকে পুরোপুরি হারিয়ে গেছো। তুমি যে আমাকে এতটা ভালোবাসো, আর সব কিছুর পরেও যে তুমি আমার সঙ্গে আসবে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। চলো না, আজকে রাতে পার্টিতে যাই। আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আর ও বার্থডে পার্টি দিয়েছে। এই ক্লাবে আসবে নাকি? হ্যাঁ, আসবো না কেন? তুমি বলবে আর আমি আসবো না? এটা তো কখনোই হতে পারে না। তাছাড়া তোমার সঙ্গে আমার প্রায় অনেকদিন ধরেই দেখা হয় না। ঠিক আছে, তুমি সব কিছু ব্যবস্থা করো, আমি সন্ধ্যার পরে
কোনো কিছু একটা ম্যানেজ করে বাসা থেকে বের হবো। ওয়াও ডার্লিং, তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকে সব কিছুর ব্যবস্থা করছি। আর বাসায় একটু ম্যানেজ করে চলে আসো। আর ওই খ্যাত মিজানকে নিয়ে আসার প্রয়োজন নেই, শুধু শুধু এসে এখানে ঝামেলা করবে। চিন্তা করো না, নিয়ে আসলেও তাকে বাইরে থাকতে হবে, কারণ তাকে নিয়ে না আসলে মা বাবা আমাকে কখনোই বাসা থেকে বের হতে দেবে না। আর যদি মিজানকে নিয়ে বের হই তাহলে আমাকে বের হতে দিবে। আর ও আসলে গাড়িতে আমার জন্য ওয়েট করবে। সবাইকে বলবো ড্রাইভারের পরিচয়, তাহলেই তো শেষ। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। আর তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, আমি তোমার জন্য ওই ক্লাবে সামনে ওয়েট করব বন্ধু বান্ধব নিয়ে, বুঝতে পেরেছো? এ কথা বলেই নিহাল কল কেটে দেয়। আর নিহাল কল কেটে দেওয়ার পরেই আখি হালকা নাস্তা করে রেডি হতে লাগলো। আর এদিকে মিজান আখি রুমে আসার পরেই দেখতে পেল আখি ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে, অনেক ছোট ছোট পোশাক পরছে। আর এটা দেখেই মিজান বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এসব পোশাক পরে কোথায় যাচ্ছ? না, সন্ধ্যার পরে কিন্তু তোমার নাইট ক্লাবে যাওয়া একদম বন্ধ। আগে যেটা করেছো করেছো, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে নাইট ক্লাবে যেতে দেব না। আর এসব পোশাক পরে কেউ রাস্তায় বের হয়? এটা কি তুমি আমেরিকা বা অন্য কোনো দেশ পেয়েছো যে যেটা ইচ্ছে সেটাই করবে? এটা বাংলাদেশ, এখানে সমাজ বলতে কোনো কিছু আছে। তুমি এখানে ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, তোমাকে একদম বাজে দেখাচ্ছে। ওই ফকিন্নি, তোর কাছে কি আমি সব কিছু শুনতে চেয়েছি? আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমার বাবার টাকায় আমি ওই যে ওয়েস্টার্ন ড্রেস কিনেছি, আর তোর মতো কি আমি খেতে ওখানটায় যাব? কখনোই না। আমার যেটা ইচ্ছে আমি সেটা করব। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমার হাজবেন্ড। তুমি আমার অনুমতি না নিয়ে বাইরে বের হতে পারবে না। আর এজন্যই তুমি তোমার বাসায় থাকতে চেয়েছিলে, তাই না? কারণ ওখান থেকে আমি তোমাকে সব কিছু বলতে পারতাম। কিন্তু এখানে তো কোনো চিল্লাচিল্লি করা যাবে না, কোনো কথাই বলতে পারবো না আমি। আর এটাই সুযোগ নিচ্ছ তুমি। দেখো, এটার জন্য কিন্তু তোমাকে আরও মার্শাল দিতে হবে। তুমি ভুল করছো। তুই এখানে কোনো কথা বলতে পারবি না, যা এখান থেকে। বললাম না আমার ব্যাপার কোনো কথা বলবি না। আর একবার যদি কথা বলিস তাহলে থাপ্পড় দিয়ে সব করে দাঁত ফেলে দিব। আর কোনো কথা বলবি না, এখান থেকে যা, এখান থেকে সর। আর মা বাবা যদি একবার জানতে পারে তাহলে তোকে সোজা মেরে ফেলবো। মিজান কোনো কথাই বলতে পারলো না। মিজান চুপ করে শুধুমাত্র বিছানায় দেখেই যেতে লাগলো। আর এদিকে আখি রেডি হয়ে সে মিজানকে নিয়ে বের হলো। মিজান যেরকম পোশাক পরেছিল সেরকম ভাবেই বের হয়েছে, কারণ ওর কাছে দামি দামি পোশাক পরে শো অফ করানোর ছেলে না সে। তার এরকম সাধারণভাবেই থাকতে অনেক বেশি ভালো লাগে, কারণ দামি পোশাক পরলে যদি তার অহংকার বেড়ে যায় সে কারণে সে এসব পছন্দ করে না। আর মিজান ড্রাইভ করতে শুরু করলো। আর এদিকে আখি নিহালের সঙ্গে মোবাইলে কথা বলছিল। আর কিছুক্ষণ পরেই ওরা নাইট ক্লাবের সামনে চলে আসলো। আর রাত 8টা বেজে গেছে, গাড়ির দরজা খুলে দেয় এরকমটাই আখি তাকে বলে দিয়েছিল। আর মিজান সেটাই করলো। আর মিজান গাড়ির দরজা খুলে দেওয়ার পরে দেখতে পেল আখি গিয়ে নিয়ে নিহালকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আখি ওদের সঙ্গে ভেতরে চলে গেল। আর এদিকে মিজান গাড়ির মধ্যে বসেই মোবাইল টিপতে লাগলো। মিজান বলতে লাগলো একা একাই, আমার জীবনে এমন একটা কিছু নেমে আসবে, সেটা শুধুই আমি সত্যি আগে থেকে জানতাম। কখনো এই পথে আসতাম না। আখিকে দূর থেকে ভালোবাসতাম, এটা দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। আমার বউ অন্য কারোর সঙ্গে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করবে আর ডান্স করবে, এটা যে কতটা খারাপ এবং ভয়ঙ্কর কি করে বলবো। তখনই হঠাৎ করে মিজানের মোবাইলটা বেজে উঠল। আর মোবাইলটা বের করে দেখার পরেই দেখতে পারলো অফিসের কলিগ নীলা তাকে কল দিয়েছে। নীলা কল দেওয়ার পরেই মিজানকে বলতে লাগলো, এই তুমি নায়িকাদের সামনে কি করছো? দেখো আমি এদিকে আছি। ওই যে সামনে তাকে দেখতে পাচ্ছ, বোরখা পরা মেয়ে, ওইটাই আমি। এদিকে আসো, আমি রাস্তা পার হতে পারছি না। মিজান নীলা এ কথা শুনে রাস্তার ওদিকে তাকিয়ে দেখতে পেল নীলা সেখানে দাঁড়িয়ে আছেন। আর মিজান রাস্তা পার হয়ে নীলার কাছে আসলো। নীলার কাছে আসার পরে নীলাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? নিশ্চয়ই কোনো দরকারে এসেছিলে। আখিকে নিয়ে এসেছি নাইট ক্লাবে। আখি এখন অন্য ছেলের সঙ্গে নাইট ক্লাবের মধ্যে এনজয় করছে। আজকে নাকি তার ফ্রেন্ডের বার্থডে, তাই? হ্যাঁ, আমি আমার ফুপুর বাসায় গিয়েছিলাম, আর আসতে আসতে একটু রাত হয়ে গেল। তুমি এই না সামনে কি করছো? এখানটা ভালো না, তুমি তো ভালো করেই জানো।
হ্যাঁ, এটা ঠিক, আমি তাকে ভালোবাসতাম, কিন্তু কখনোই তাকে পাবো এটা কখনোই আশা করিনি। কারণ সে কোথায় আর আমি কোথায়। আমার তো আপন বলতে তেমন কেউ নেই, আর ওর তো সব কিছুই আছে। এই জন্যই কোনো কিছু বলতাম না। কিন্তু স্যার যেহেতু আমাকে নিজে থেকেই এই প্রস্তাব দিয়েছে, তাই আর না করতে পারিনি। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। কি বলছো কি তুমি? আখি ম্যাডামের এত বড় অধপতন হয়ে গেছে? ম্যাডাম তোমাকে নিশ্চয়ই অনেক অপমান করেছে, তাই না? কিন্তু তুমি তো আর নিজে তাকে বিয়ে করতে চাওনি। হ্যাঁ, তুমি তাকে ভালোবাসতে, কিন্তু কখনো তো পাওয়ার ইচ্ছে ছিল না, তাই বলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। যদি এই প্ল্যান মোতাবেক কাজ করতে পারো, তাহলে মনে হয় আখি এসব কিছু ছেড়ে দেবে এবং তোমাকে ভালোবাসতে শুরু করবে। তবে সেটার কিছুদিন পর থেকে। এখন আপাতত এটা সহ্য করে যাও। কি বলছো? কিসের প্ল্যান? আর ভালো আমাকে, আমি আর এসব নিতে পারছি না। প্রতিনিয়ত মানসিক টর্চার আর কত মেনে নেওয়া যায়? তুমি যদি এখন অন্য কারোর সঙ্গে রিলেশন করো, আর এটা যদি আখি ম্যাডাম নিজে দেখতে পারে, তাহলে কিন্তু ওনার ভেতরে ভেতরে জ্বলবে আর আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করবে। এরকম মেয়েকে একটু কষ্ট না দিলে তুমি কখনোই তার কাছে ভালোবাসাটা পাবে না। তাকে বোঝাতে হবে ভালোবাসার মধ্যে কতটা কষ্ট। সেরকম অভিনয় কি আমি করতে পারবো? অনেক তো চেষ্টা করলাম তাকে বোঝানো, কিন্তু সে তো কোনোভাবে কোনো কিছু বুঝতে চায় না। এভাবে কাজ হবে তো? না হলে কিন্তু সে আবার আমার কাছ থেকে দূরে সরে যাবে। ডিভোর্সের কথা চলছে, বুঝতে পারছো আমি এখন কোন অবস্থায় আছি? আমি বুঝতে পারছি। তুমি আমার কথা মতো কাজ করো, দেখবে একদম কাজ হয়ে যাবে। তুমি ভাবতেও পারবে না যে আখি কতটুকু পরিবর্তন হবে। আমি তোমার ভালোটাই চাই। এভাবে দুজনে মিলে কথা বলতে লাগলো। আর কথা বলার একটা সময় নীলা বলল সে নাইট ক্লাবের ভিতরে যাবে, কারণ আখি কি কি করছে সেটাও তাদের দেখার প্রয়োজন। আর মিজানও কোনো আমত করলো না। মিজান নীলাকে নিয়ে নাইট ক্লাবের ভিতরে চলে আসলো। ভেতরে আসার পরেই দেখতে পেল আখি নিহালের সঙ্গে ডান্স করছে আর ড্রিঙ্কস করছে। মিজান এবং নীলা দুজনেই একটা পাশে বসে জুস খাচ্ছিল। আর হঠাৎ করেই দেখতে পেল নিহাল আখির জন্য কিছু প্রাইভেট জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। আর সঙ্গে সঙ্গে মিজান উঠে গেল। আর সে সময় নীলা তাকে ধরে ফেললো। আর ধরে ফেলার পরেই বলতে লাগলো, এখনই যদি তুমি কিছু বলতে চাও, তাহলে কিন্তু এখানে তোমাকে অপমান করে বের করে দেবে। এখন কিন্তু আখির তার যথেষ্ট সজ্ঞানে রয়েছে, তাই এখন যাওয়া যাবে না। নীলার কথায় মিজান আবারও বসে পড়ল চেয়ারে। আর চেয়ারে বসার পরে জুস খেতে খেতে আখির দিকে তাকিয়েছিল। মেয়েটা কতটা সুন্দর, আর কিন্তু তার ব্যবহার একদম বাজে। আর ওরা দুজনে মিলে কথাই বলছিল। নীলা এবং মিজান আর এভাবেই বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। আর কিছুক্ষণ পরেই নীলা একদম মাতাল অবস্থা হয়ে যায়। আর সে সময় নিহার সে অন্য একটা রুমে নিয়ে যেতে থাকে। আর মিজান তখন তাকে ফলো করতে করতে যেতে শুরু করলো। আর যখনই নেহাল একটা রুমের মধ্যে আখিকে নিয়ে গেল, তখনই সে সময় মিজান রুমের ভিতরে ঢুকে নেহালকে ইচ্ছে মতো মারতে লাগলো। আর যেহেতু নেহাল মাতাল অবস্থায় ছিল, তাই কোনো কিছুই করতে পারলো না। এমনকি মিজানকে চিনতেও পারলো না। মিজান মাস্ক পরে এসেছে। মিজানকে ইচ্ছে মতো মারলো। আর তারপর আখিকে নিয়ে যথারীতি সেখান থেকে বের হয়ে চলে আসলো। আখিকে গাড়িতে বসিয়ে নিয়ে নীলাকেও গাড়িতে উঠতে বললো। আর নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে মিজান আখিকে নিয়ে চুপচাপ তার বাসায় চলে আসলো। যেন আখির মা বাবা কোনো না কোনোভাবে জেনে যায়। আর আখিকে চুপচাপ উপরে তার রুমে শুয়ে দেয়। আর শুয়ে দেবার পরপরই আখি মিজানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর সেই সময় আখি বলতে লাগলো, এই তুই জানিস না আমি তোকে ভালোবাসি, তবু তুই কেন আমাকে কাছে টেনে নিচ্ছিস না? তোমার হাজবেন্ড, তোমার সঙ্গে যেটা ইচ্ছে সেটাই করতে পারিস, তবু কেন বসে আছিস? আখি এখন ঘুমাও। তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই। আমি বারবার বারণ করেছিলাম সেখানে না যাওয়ার জন্য, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। যদি তোমার বাবা মা একবার জানতে পারে, তাহলে ওনারা আমাকে আগে বলবে আমি তোমাকে সঠিকভাবে রাখতে পারিনি। আগে আমাকে আদর করতে হবে, তারপর আমি ঘুমাবো। আদর না করলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব, সবাইকে জানিয়ে দিব। মিজান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু আখির কাছে সে হার মানছে। আখির ব্যবহার অন্যদিকে চলে যাচ্ছে। মিজান যথেষ্ট পরিমাণে নিজেকে কন্ট্রোল করে আখির কাছ থেকে উঠে যেতে চাচ্ছে, কিন্তু আখি তাকে উঠতেই দিচ্ছে না। আর শেষ পর্যন্ত আখির কাছে হার মানতে হলো। মিজান হারিয়ে গেল আখির এক অনন্য রাজ্যে। মিজান তার অধিকার নিয়ে নিল।
আর যখনই সকালবেলা ঘুম ভাঙলো তখনই আঁখি কান্না করতে শুরু করলো। আঁখি খুব ভালো করে বুঝতে পারলো তার সঙ্গে রাতের বেলা কি হয়েছে, কারণ তার শরীরে কোনো কাপড় নেই এবং মিজানের শরীরেও কোনো কাপড় নেই। দুজনেই শুয়েছিল। আর সে সময় আঁখি রেগে গিয়ে মিজানকে উল্টাপাল্টা থাপ্পড় দিতে থাকে ঘুমের মধ্যেই। আর মিজান ঘুমন্ত অবস্থায় থাকে। সে অনেক ভয় পেয়ে গেল আর আঁখির দিকে তাকিয়ে রইল। সে সময় আঁখি বলতে লাগলো, তুই সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোকে আমি বারবার বলেছি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে, কিন্তু তুমি সর্বনাশ করে দিচ্ছিস। আমি এখন নেহালকে কি জবাব দিয়ে তা করবো? আমাকে ভুল বুঝে আবারও দূরে সরে যাবে শুধুমাত্র তোর কারণে। আমি তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবও না। দেখো আখি, এখানে আমার কোনো দোষ ছিল না। তুমি রাতের বেলা ড্রিঙ্কস করে এসেছিলে আর তুমি নিজেই অন্যরকম হয়ে গিয়েছিলে। তারপরে আমি বাধ্য হয়ে তোমার সঙ্গে। চুপ, আর একটা কথা বলবি না। আমি সব কিছু বুঝে গেছি। এখন তো আমাকে এসব কিছু বুঝিয়ে কোনো লাভ হবে না। তুই আমার সঙ্গে কেন এসব করতে গেলি? আমি এখন নিয়ালকে কি জবাব দিব? এর জন্য তোকে ক্ষমা করবো না আমি। এমন তো নয় যে আমি তোমার দূরের কেউ। আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার স্ত্রী। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে এটা সত্যি একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তুমি এটাকে কেন মেনে নিতে পারছো না? আমি তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। যেখানে আমি তোকে ভালোবাসি না সেখানে তো তোর সঙ্গে কোনো কথাই আসে না। আর তোর মতো ফকিরের সঙ্গে আমি, ছি। তুমি যাই কিছু বলো না কেন, এখানে সম্পূর্ণ তোমার দোষ। আমার কোনো দোষ ছিল না। যদি কোনো কিছু করার ইচ্ছে থাকতো তাহলে তোমাকে প্রথম দিনেই স্পর্শ করতে পারতাম, কিন্তু সেদিন আমি তোমাকে স্পর্শ করিনি। তাহলে তুমি কি করে ভাবলে যে আমি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব? আর আমিও তো একটা ছেলে, তাই না? আর তুমি নিজেই তো আমাকে জোর করেছিলে, আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, কারণ আমারও তো মন বলতে কোনো কিছু আছে। কি কথা বলার পরে মিজান সে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে যাওয়ার পরে গোসল করে বের হলো আর অফিসের জন্য রেডি হতে লাগলো। আর এদিকে আখি বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে কান্না করতে লাগলো। আর মিজান তাকে কোনো কিছু বলল না, যেহেতু এখানে তার একটু অন্যায় রয়েছে তাই এখানে না বলাটাই ভালো। মিজান রেডি হয়ে নাস্তা টেবিলে চলে আসলো। আর নাস্তা টেবিলে আসার পরে তখন শফিক সাহেব বলতে লাগলো, মিজান, আমি কখনো ভাবতে পারিনি যে আঁকি তোমাকে এত তাড়াতাড়ি মেনে নেবে। এ বাসায় আসার পরে কালকে দুজনে মিলে অনেক বেশি ঘুরলে, তাই না? সত্যি আমি এতটা খুশি হয়েছি যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম তোমাকে মেনে নিতে আরও আগের অনেক বেশি সময় লাগবে, কিন্তু তোমরা যে দুজনে ভাবতেও পারিনি। আমি তো তোমাদেরকে নিয়ে অনেক ভয় পেয়েছিলাম। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন বাবা, আমরা যেন সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি। আর আখি ওই সময় আমাকে মেনে নিয়েছিলাম, হয়তো একটু রাগ করেছিল, কারণ হঠাৎ করেই এই সিচুয়েশনে পড়ে গিয়েছিল, তার জন্যই একটু মেনে নিতে কষ্ট হয়েছিল। এখন সব কিছু ঠিক হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। যাক, আলহামদুলিল্লাহ, তোমরা সুখে থাকলে আমরা সুখে। আসলে ছেলেমেয়েরা সুখে থাকলে মা বাবাও মনে শান্তি থাকে, কিন্তু তোমরা যদি সুখে না থাকো তাহলে তো আমরাও শান্তিতে থাকতে পারি না। কথা বলতে বলতেই মিজান নাস্তা খাচ্ছে আর তখনই আখি অফিসের জন্য রেডি হয়ে যথারীতি খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরেই আখির ব্যবহার অনেক বেশি পরিবর্তন হলো। বিশেষ করে তার মা বাবার সামনে আগে যেমন ব্যবহার করে, যেন ওদের মাঝে কত মিল আর এত ভালোবাসা, যেটা আর কোথাও নেই। আখি তখন মিজানকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আর নিচ্ছ না কেন? আরও নাও, পেট ভরে খেয়ে তারপর অফিসে যাবে। প্রতিদিন না খেয়ে অফিসে যাও, আর এখন থেকে খাওয়া দাওয়া করে তারপর অফিসে যাবে। কি বলো বাবা? হ্যাঁ, আমি তো এটাই বলি, মিজান যদি প্রতিনিয়ত এভাবে না খেয়ে থাকতে পারে তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হবে, কোনো কাজই করতে পারবে না। মিজান আঁকি কিন্তু একদম ঠিক কথা বলছে, আঁকির কথা শুনে চলবে এখন থেকে। মিজানের কথা শোনার পরে মনে মনে হাসতে লাগলো। মেয়েটা সবার সামনেই এত সুন্দর অভিনয় করতে পারে, আর এত নিখুঁত অভিনয় যেটা অন্য কেউ ধরতেই পারবে না। আর মিজান নাস্তা করার পরে বাড়িতে
আর মিজান নাস্তা করার পরে গাড়িতে এসে অপেক্ষা করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই আখি গাড়িতে এসে পিছনে বসে পড়লো। আর বোঝা গেল আখি তাকে এখন দামই দিচ্ছে না। কি মনে করছে সে একজন ড্রাইভার? মিজান একটা দীর্ঘশ্বাস ফেলে অফিসের দিকে রওনা হতে লাগলো। আর কিছু দূর আসার পরেই জ্যামের মধ্যে পড়তে হলো। আর তখনই দেখতে পেল রাস্তার মধ্যে একজন স্ত্রী তার স্বামীকে ফুটপাতের উপর নিয়ে বসে আছে। অসহায় মিজান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ওদের সামনে আসলো। তাদের সামনে আসার পরে মিজান তার মানিব্যাগ বের করে 2,000 টাকা দিল। এটাই ছিল তার মানিব্যাগে। আর টাকাটা দেওয়ার পরে ওনারা অনেক বেশি খুশি হলো। তারপর মিজান আবারও গাড়িতে চলে আসলো। আর প্রায় 10 মিনিট ড্রাইভিং করার পরেও অফিসে এসে পৌঁছালো। আর অফিসে আসার পরে গাড়ি রেখে মিজান তার কেবিনে এসে কাজ করতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই সিয়াম মিজানের কেবিনে চলে আসলো। মিজানের কেবিনে আসার পরে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি অবস্থা? আর নতুন প্রজেক্টের ব্যাপারে তুই কাজ করছিস? তুই তো বলেছিলে এই প্রজেক্টের ব্যাপারে কাজ করবি না। তুই কোনো কথাই বলবি না তাহলে? এই প্রজেক্ট আমাদের হাতে কি করে আসলো? ম্যাডাম আমাদেরকে প্রজেক্ট নিয়ে কাজ করতে বলেছে। আমি কিছু জানি না। ও রিস্ক দিচ্ছে, সেটা তার ব্যাপার। আমি এটার ব্যাপারে কি বলবো? আমি তো এই অফিসে শুধুমাত্র ম্যানেজার। আমার ম্যানেজার হওয়ার কারণে যতটুকু দায়িত্ব ঠিক ততটুকুই আমি পালন করে যাচ্ছি। আমার দিক থেকে তো আর কোনো সমস্যা নেই। ওর যেটা মন চায় সেটা কর, কোনো প্রবলেম নেই। দোস্ত, আকি ম্যাডাম কিন্তু এখন আবার নেহালের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। তুই কোনো কিছু বলছিস না কেন? আর আমি তোর কাছে একটা কাজের জন্য এসেছি। সেটা হলো নীলার সঙ্গে আমার একটু সেটিংটা করিয়ে দে না। আমি নাকি অনেক বেশি ভালোবাসি ওরে। এটার ব্যাপারে না হয় লাঞ্চের কথা বলবো। একটা প্ল্যান করা হয়েছে, আর রিপ্লাই মোতাবেক আমাদের 3 জনকে কাজ করতে হবে। আগে আমারটা সাকসেসফুল হতে হবে, তারপরে তোদেরটা। আমার আগে তোদেরটা সাকসেসফুল হলে কিন্তু আমি সমস্যা করব বলে দিলাম। ঠিক আছে, আমি তাহলে কাজ করতে গেলাম। লাঞ্চের সময় কথা বলিস। আর তোর যেটা ইচ্ছে আমরা দুজনে মিলে সেটাই পূরণ করে দেব। তবু তুই আমাদেরকে দুজনকে মিল করিয়ে দিস। তারপর সিয়াম চলে গেল তার কেবিনে। তার কেবিনে এসে কাজ করতে শুরু করলো। আর এভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। মিজান আখি প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডের খেয়াল রাখতো। এটা আখির কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হতো। আর এখন থেকে শুরু হয়েছে আখির প্রতি অবহেলা। মিজান এখন আখির প্রতি কোনো কিছুই বলে না, যেটা মন চায় সেটাই করে। একদিন মিজান খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। আর যখনই বললো নীলাকে কল দেওয়ার জন্য, সে সময় নীলা কল দিল। আর নীলা কল দেওয়ার পরে মিজান কিছুটা সাউন্ড বাড়িয়ে দিল, যেন আখি খুব ভালো করে শুনতে পারে। আখিকে জ্বালানোর জন্যই মূলত আজকে থেকে শুরু হবে এই প্ল্যান মোতাবেক কাজ। নীলা উপাস থেকে মিজানকে বলতে লাগলো, কি ব্যাপার জানো? কি করছো তুমি? তুমি বজ্জাত, তোমার বউটা এখানে আছে নাকি চলে গেছে? ওকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ ডার্লিং, আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করবো। আর মাত্র 2টা মাস বাকি আছে। অলরেডি তো তার সঙ্গে আমার 4 মাস পার হয়ে গেল। এই 4টা মাস আমি যে কিভাবে বার করেছি সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ, ঠিকই বলেছ। এই 4টা মাস তোমার উপর দিয়ে যা গেছে সেটা তো আমি দেখতেই পারলাম। ওইটাকে ডিভোর্স দিয়ে 2 মাস পরে আমরা দুজনে সুন্দর করে একটা সংসার তৈরি করব। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আর তো 2টা মাস। তাই তুমি 2টা মাস ধৈর্য ধরে থাকো। আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব আর ওকে ডিভোর্স দিয়ে দেব। ওর সঙ্গে কি আর সংসার করা যায় তুমি বলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার। সময় করে একদিন আপনার চেম্বারে আস। এদিকে আখি মিজানের মুখ থেকে এরকম কথা আজ প্রথম শুনতে পারলো। আর মিজানের মুখ থেকে এরকম কথা শুনেই আখি কিছুটা অবাক হয়ে গেল। আর আখি মনে মনে বলতে লাগলো, যে মানুষটা আমরা প্রতিটা সময় খেয়াল রাখতে হয়, সে মানুষের মুখে আজকে আমি এরকম কথা শুনতে পারবো ভাবতেই পারিনি। তাহলে কি মিজান আমাকে সত্যি সত্যি ছেড়ে দেবে? কিন্তু আমি তার জন্য এত টেনশন করছি কেন? কারণ আমি তো নিহালকে ভালোবাসি, মিজানকে ভালোবাসি না। তাহলে কি আমি মিজানের প্রতি না না, এটা কি করে হতে পারে? কে আখি সে একা একাই সব কিছু বলতে থাকে। আর আখি শেষ পর্যন্ত মিজানের কথা সহ্য করতে না পেরে মিজানের হাত থেকে মোবাইলটা নিয়ে আছাড় মেরে দেয়। আর সঙ্গে সঙ্গে মোবাইলটা ভেঙে যায়। মিজান আর কোনো কিছু বলল না। মিজান মনে মনে হাসতে লাগলো। তার মানে একটু একটু কাজ হওয়া শুরু করে দিয়েছে।
পরদিন সকালবেলা মিজান যথারীতি অফিসে চলে আসলো। আর সেদিন আর আখি অফিসে আসলো না। অফিসে না এসে সকালবেলা নাস্তা করে বিছানায় শুয়েছিল। আর তখনই নিহালের নাম্বার থেকে কল দিল। আখি কলটা রিসিভ করার পরে নিহাল বলতে লাগলো, আখি, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? আর অলরেডি তো তুমি 4 মাস পার করে ফেলেছো, আর 2 মাস বাকি আছে। আর 2 মাস পরেই আমরা বিয়ে করব। তুমি আমাকে 5 লাখ টাকা দিতে পারবে তোমার অ্যাকাউন্ট থেকে? নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি, বাবার বিজনেস আর ভালো লাগছে না। কি বলছো তুমি? আমি তোমাকে এর আগেও 4 লক্ষ টাকা দিয়েছি। এই টাকাগুলো তুমি কি করেছো? 10 দিনে কি এই 4 লক্ষ টাকা শেষ করে ফেলেছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি এত টাকা পাবো কোথায়? আমার কাছে যেটুকু ছিল সেইটুকুই তোমাকে দিয়ে দিয়েছিলাম। এখন আর আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে কি পেয়েছো বলো তো? আমি কি টাকার ব্যাংক? তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? তোমাকে কতবার বললাম যে চলো রুম ডেট করি, কিন্তু তুমি তো করবে না। অথচ তুমি সেদিন মাতাল অবস্থায় মিজানের সঙ্গে সব কিছুই করে ফেলেছো, তবুও আমি তোমাকে মেনে নিয়েছি। হঠাৎ করে তুমি এই কথা কেন বললে? আর আমার সঙ্গে যে মিজানের ইন্টিমেট হয়েছে এটা তুমি কি করে জানতে পারলে? আর ওই দিন আমার নিজের অন্যায় ছিল, আমি মাতাল অবস্থায় ছিলাম, তার জন্য আমি এরকম করে ফেলেছি। আর এমন তো নয় যে আমি অন্য কারোর সঙ্গে এরকম করেছি। আমি আমার স্বামীর সঙ্গে এরকম করেছি। তুমি কেন এরকম কথা বলছো? যেটা বলেছি সেটা একদম সত্যি বলেছি। আমি যে তোমাকে এখনো মেনে নিয়েছি এটাই তো তোমার ভাগ্য। কোনো ছেলে কি তোমাকে মেনে নেবে? কখনোই না। আগে তোর মতো মেয়ে কত পেছনে পড়ে থাকে, তুই যেহেতু বুঝেই ফেলেছিস তাহলে আমি সব কিছু বলছি। আমি শুধুমাত্র তোর কাছে টাকার জন্য পড়ে আছি। আমিও অভিনয় করতে পারছি না। আর তোর মতো মেয়ে আমার পেছনে অনেক পড়ে থাকে। তোর মতো মেয়েকে আমি শুধুমাত্র বিছানায় এবং টাকার কারণে ভালোবাসি। বুঝতে পেরেছিস? আমি কিছুদিন ধরে তোর গতিবিধি লক্ষ্য করেছিলাম। আর একদিন তোর সঙ্গে যখন আমি পার্কের মধ্যে অন্য একটা মেয়ের সঙ্গে দেখি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোর সঙ্গে সব কিছু শেষ করে দিব। কিন্তু আমার প্রকাশ করতে একটু দেরি হয়ে গেল। আর ওই ছবিটা আমি মিজানের কাছ থেকে পেয়েছি। মিজানের মোবাইল থেকে মিজান সব কিছু জেনেও আমাকে বলেনি, কারণ আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করি সেই ভয়ে। মিজান অনেক ভালো একটা ছেলে। আমি শুধু শুধু তোর কারণে মিজানের সঙ্গে খারাপ ব্যবহার করেছি দিনের পর দিন। আর কখনোই আমার সামনে আসবি না। আর যদি আমার সামনে আসিস তাহলে তোকে পুলিশে দেব। আর আমার ক্ষমতা জানিস কতটুকু, জানিস না? আখি রেগে গিয়ে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। আর হঠাৎ করেই তার বমি হচ্ছে। আখি তাড়াতাড়ি ওয়াশরুমে এসে বমি করতে শুরু করলো। আর তখনই মাথা ঘুরে পড়ে যায়। আর সে সময় আখির আম্মু দৌড়ে চলে আসলো। আর আখিকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারকে কল করলো। আর কিছুক্ষণ পরেই ডাক্তার চলে আসলো। আর এদিকে শফিক সাহেব আখির বাবা মিজানকে কল দিয়ে অফিস থেকে বাসায় আসতে বলল। মিজানের অনেক টেনশনে পড়ে গেছে, কারণ হঠাৎ করেই আখির শরীর এতটা খারাপ হয়ে যাবে। সকালবেলা মিজান তো ভালোই রেখে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে এই অবস্থা হয়ে গেল কি করে? ডাক্তার আখিকে চেক করছে। আর কিছুক্ষণ পরেই ডাক্তার মিজানের কাছে আসলো। আর মিজান ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে বাহিরে আসলো। আর মিজান যখন জিজ্ঞেস করলো রোগীর কি হয়েছে, তখন ডাক্তার মিজানকে বলতে লাগলো, মিজান সাহেব, আপনি তো বাবা হতে যাচ্ছেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওনাকে এগুলো সময় মতো খাওয়াবেন। আর কোনো ভারী কাজ করতে দেবেন না। উনি এখন সম্পূর্ণ রেস্টে থাকবেন। আর এখন থেকে ওনার পাশে থাকবেন, তাহলেই হবে। এই সময়টা একটু অন্যরকম, তাই বেশি বেশি ওনার খেয়াল রাখবেন। আর মিস্টার না হয় চেম্বারে নিয়ে আইসেন, ওই সময় কথা বলা যাবে। এখন ব্যস্ত, তাই সময় দিতে পারলাম না। মিজান ডাক্তারকে এগিয়ে দিয়ে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসলো। আর আখিকে নিজের হাতে ওষুধ খাইয়ে দিল। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা নীলার নাম্বার থেকে কল এসেছে। আর আখির সামনে মিজানের অন্য একটা ফোন ছিল। কালকে রাতে একটা ফোন ভেঙে ফেলেছে। আর তখন আখি নিজেই কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে আখি রেগে গিয়ে নীলাকে বলতে লাগলো, নীলা, তোমার সাহস তো কম নয়। তুমি আমার হাজবেন্ডকে কল দিচ্ছ কেন বারবার? এরপর থেকে তোমাকে যদি মিজানের আশেপাশে দেখেছি তাহলে তোমার কি অবস্থা করব সেটা তো তুমি খুব ভালো করে বুঝতে পারছো।
আখি এই কথা বলার পরপরই নীলা ভয় পেয়ে কল কেটে দেয়। নীলা হয়তো ভাবছে আজকে তার রক্ষে নেই, তার চাকরিটা বুঝি এবার চলেই যাবে। পরদিন সকালবেলা মিজান নীলার সঙ্গে কথা বলতে বলতে অফিসের জন্য রেডি হচ্ছিল। আর সে সময় উঠে এসে তার হাত থেকে মোবাইলটা নিয়ে যায়। আর তখন আখি মিজানকে বলতে লাগলো, আমি না বলেছি যে তুমি কখনোই ওই মেয়ের সঙ্গে কথা বলবে না। আমি কি আজকে অফিসে গিয়ে ওই মেয়ের চাকরিটা কি খাবো কি না তুমি বলো। আমি কিন্তু আর এগুলো নিতে পারছি না। কেন তুমি এগুলো নিতে পারছো না কেন? আমি যদি এগুলো নিতে পারি তোমাকেও এগুলো নিতে হবে। আর তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এখানে এত কথা বলার কি আছে? আমার ব্যক্তিগত জীবনে তোমার কোনো কথা বলা চলবে না। কেন চলবে না? মানে আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর কথা বলার। আমি যেভাবে বলবো তুমি সেভাবে থাকবে। তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না। আর ওর মেয়ের সঙ্গে এত বাজে কথা বলার কি আছে? ও আমার গার্লফ্রেন্ড, আমি ওর সঙ্গে যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলতে পারি। এখানে কি সব কিছু তোমার কাছ থেকে শুনতে হবে? আর তুই বলেছিলে না ডিভোর্স দেওয়ার জন্য? ঠিক আছে, 6 মাস পরে ডিভোর্স দিয়ে আমি আমার মতো করে চলে যাব। তোমার মা বাবা কোনো কিছুই বুঝতে পারবে না। অন্ততপক্ষে তোমার মা বাবা তোমার কোনো দোষ দেবে না। সম্পূর্ণ দোষ আমি আমার নিজের কাঁধে নিয়েই চলে যাব এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। আর কখনো এমনটা হবে না। দ্বিতীয়বার কখনো ভুল করব না। আমি এবার ক্ষমা করে দাও। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আর কোনো কথা না বলে আখিকে একটা থাপ্পড় দিয়ে সামনে থেকে সরিয়ে দেয়। মিজানেরও অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু আখিকে এত তাড়াতাড়ি মেনে নিলে হবে না। তাকে একটু শিক্ষা না দিলে তার সারাটা জীবন মনে থাকবে কি করে? ভালোবাসার মাঝে যে এত কষ্ট, তাকে একটু বোঝানোর প্রয়োজন। আর তখন মিজান তাড়াতাড়ি করেন, সে অফিসে চলে আসেন। অফিসটা এখন তাকেই সামলাতে হচ্ছে। এখন অফিসে যাচ্ছে না। মিজান অফিসে এসে মনোযোগ দিতে পারছে না। আর তখনই তার সামনে নীলা চলে আসলো। নীলা আসার পরে মিজানকে বলতে লাগলো, কালকে আখি ম্যাডাম আমাকে এত পরিমাণে ঝাড়ি দিয়েছে যে পরে আর কল করার সাহস হয়নি। সকালবেলা মনে হয় এই অবস্থা হয়েছে। তা এখন তো ও তোমাকে ভালোবাসে, আমি আর অভিনয় করতে পারবো না। এদিকে অভিনয় করতে করতে সিয়াম অনেক বেশি রেগে গেছে। এটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আরও কিছুদিন তোর এরকম নিখুঁত অভিনয় করে যেতে হবে। যদি একবার রাখি সন্দেহ করতে পারে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ করে দেবে। তাহলে কিন্তু উল্টো সে আমাকে কথা শোনাবে। তাই খুব ভালো নিখুঁত অভিনয় করতে হবে। আর সিয়ামকে আমি এখনই ডেকে বলছি। তখনই সিয়াম মিজানের কেবিনে প্রবেশ করলো। আর মিজান কেবিনে প্রবেশ করার পরে সে বসে পড়লো। আর বসেই শুধুমাত্র নীলা এবং মিজানের কথাবার্তাগুলো শুনছে। আর সে সময় মিজান সিয়ামকে বলতে লাগলো, সিয়াম, এত টেনশন করতে হবে না আমার সঙ্গে। আর বেশি দিন মনে হয় না অভিনয় করতে হবে। 2 দিন পরেই আখির বার্থডে। তাই ওই বার্থডেতে তাকে সারপ্রাইজ দিব যে এতদিন শুধুমাত্র আমাদের সঙ্গে অভিনয় করেছে, আমাদের মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু 2 দিন তো তাকে সহ্য করতেই হবে, কারণ 2 দিন সহ্য না করলে তো আমার সারপ্রাইজটা দেওয়া হবে না। আচ্ছা, এখন গিয়ে কাজ করার। মনে হয় কালকে থেকে স্যার আবার অফিসে আসবেন। তো আখি ম্যাডাম তো প্রেগনেন্ট। এভাবে তিনজনে মিলে কিছুক্ষণ কথা বললো। আর তারপর ওরা ওদের মতো করেই চলে গেল। আর মিজান তার কাজে মনোযোগ দিল। আর এভাবেই পার হয়ে গেল দিনটা। মিজান বাসায় ফিরল। আর বাসায় ফেরার পরে কারোর সঙ্গে কোনো কথা না বলে বারান্দায় এসে নীলার সঙ্গে কথা বলতে থাকলো। আর এদিকে আখি বারবার রাগি চোখ দিয়ে মিজানের দিকে তাকাচ্ছে। আখি কেমন যেন সহ্য হচ্ছে না মিজানের সঙ্গে নীলার কথাবার্তাগুলো। মিজান আখিকে দেখিয়ে দেখিয়ে আরো অনেক বেশি কথা বলছে। আর কিছুক্ষণ পরে আখি সহ্য করতে না পেরে মিজানের কাছে আসলো। মিজানের কাছে আসার পরে কান্না করতে করতে মিজানকে বলল, প্লিজ মিজান, তুমি আমার সঙ্গে এরকম করো না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অনেক অবহেলা করেছি তোমার ভালোবাসাকে। কিন্তু সত্যি বলছি, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার আমার ভালোবাসার ফসল কিছুদিন পরেই আসবে। আমাদের সন্তানের জন্য হলো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। সারাটা জীবন তোমাকে ভালোবেসে যাব। বলেছিলাম না যে একদিন তোকে এভাবেই কান্না করতে হবে আমার জন্য? আজকে কিন্তু সেই দিনটা চলে আসলো। আমি তোকে ভালোবাসি না, আমি নীলাকে ভালোবাসি। যা এখান থেকে, তোকে আমার একদমই সহ্য হচ্ছে না এখানে।
মিজান কিছুটা ধাক্কা দিয়ে আখিকে সরিয়ে দিয়ে সে রুমে চলে আসে। আর তারপর আবারও কথা বলতে থাকে নীলার সঙ্গে। আর এভাবেই পার হয়ে গেল রাতের বেলার। আখি শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। মিজানের কষ্ট হচ্ছে, কিন্তু এখন যে তাকে একটু কষ্ট করতেই হবে, কারণ আখিকে যদি একটু অবহেলা না করা হয় কি করে বুঝবে ভালোবাসার মর্মটা। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। আর আজকে বিকেলবেলা অফিস শেষ করে বড় একটা কেক নিয়ে মিজান সবাইকে নিয়ে যাবে দুপুরবেলা। আমি হঠাৎ করেই মিজানের ফোনটা বেজে উঠল। আর কাছ থেকে শফিক সাহেব আখির বাবা বলতে লাগলো, মিজান বাবা, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসো। আঁকি সুইসাইড করার জন্য চেষ্টা করেছিল, এখন হাসপাতালে ভর্তি, অপারেশন থিয়েটারে আছে। তাড়াতাড়ি আসো বাবা। মিজানের কথা শুনে তাড়াতাড়ি করে অফিস থেকে সোজা হাসপাতালে চলে আসলো। না, হাসপাতালে আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বললো। ডাক্তার তাকে বলল, অনেকগুলো ঘুমের ওষুধ খাওয়ার কারণে এরকম ইফেক্ট করেছে। আর এই সময় এতগুলো ঘুমের ওষুধ অনেক কিছুই করতে পারতো, পেটের সন্তান নষ্ট হতে পারতো। এরপর যেন এমন ভুল না হয়। আপনাদের মাঝে মান অভিমান যদি থাকে তাহলে শেষ করে ফেলুন, কিন্তু মান অভিমানের কারণে হয়তো এরকম করেছেন, কিন্তু এতে নিজের ক্ষতি হবে, পেটের বাচ্চাটার ক্ষতি হবে। ওনাকে ওয়াশ করে এখন কেবিনে দেওয়া হয়েছে, উনি এখন ঘুমিয়ে আছেন। একটু পরে উঠলে আপনি তাকে নিয়ে বাসায় যেতে পারবেন। আর আগের চেয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে। ডাক্তার আসলে সরি, আসলে আমাদের মাঝে এরকম একটা সিচুয়েশন চলছিল আর ও আমার কারণে এরকম করেছে। সরি ডাক্তার, এবারের মতো আমার আখিকে সুস্থ করে দিন। কিছুক্ষণ পরেই মিজান কেবিনে প্রবেশ করলো। আর কেবিনে প্রবেশ করার পরে দেখতে পারলো যে আখি ঘুমিয়ে আছে। আর মিজান গিয়ে তার পাশে বসলো। তার পাশে বসার পরে মাথায় হাত বোলাতে শুরু করলো। মিজানের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আর তখন হঠাৎই করেই আখির চোখ খুলে যায়। আর তখন আখি মিজানকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। আর কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক অবহেলা করেছি, আর কখনোই এমনটা করবো না। প্লিজ আর আমাকে কষ্ট দিও না। আমি আর এগুলো নিতে পারছি না। এগুলো দেখাচ্ছি মরে যাওয়া অনেক ভালো। আরে তুমি শুধু শুধু এমন করছো, আর এরকম ঘুমের ট্যাবলেট কেউ খায়? যদি আমাদের সন্তানের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি কিন্তু ক্ষমা করব না। আর নীলার সঙ্গে আমার তেমন কোনো কিছুই নেই, ও শুধুমাত্রই অভিনয় করেছে তোমাকে জ্বালানোর জন্য। আর তখনই নীলা চলে আসলো। আর নীলা আসার পরে আখি উদ্দেশ্য করে নীলা বলতে লাগলো, ম্যাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে মিজান ভাইয়ের সঙ্গে আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না। আমি জাস্ট ওনার সঙ্গে অভিনয় করেছি আপনাকে রাগানোর জন্য, যেন আপনি মিজান ভাইকে অনেক ভালোবাসেন, আপনি ওনাকে আগলে রাখেন। এসব কিছু করার জন্যই মূলত এই প্ল্যান করা। আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সিয়াম সামনের সপ্তাহে বিয়ে করছি, দোয়া করবেন ম্যাম। এই কথা বলে নীলা চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে আখি মিজানকে কিল খুশি মারতে লাগলো। আর সেই সময় মিজান হাসতে শুরু করলো। আর মিজান হাসতে হাসতে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর হঠাৎ করে শফিক সাহেব কেবিনে প্রবেশ করার পরে দেখতে পেল দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। আর তখন কাশি দিল। আর দুজনই লজ্জা পেয়ে গেল। আর শফিক সাহেব দুজনকে বলতে লাগলো, এরকম মান অভিমান তো সাংসারিক জীবনে হয়েই থাকে, কিন্তু তার জন্য এরকম একটা কাজ করবি? আগে তুই তো তোর নিজের চিন্তা করলি না, তোর সন্তানের চিন্তাটাও করলি না। আর কখনো এমন ভুল যেন না হয়, ডাক্তার বলে দিয়েছে। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এবার মতো আমাকে ক্ষমা করে দাও। মা কোথায়? মাকে আনো। তখনই আখির মা কেবিনে প্রবেশ করলো। আর আখি তার মায়ের সঙ্গে তার বাবার সঙ্গে কথা বলতে লাগলো। আর ওরা কিছুক্ষণ কথা বলার পরে চলে গেল। আর মিজান আবারও শক্ত করে আখিকে জড়িয়ে ধরে রেখেছে। আখিও জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। এতদিন পরেই নিজের ভালোবাসা পেয়েছে, কান্না করাটাই স্বাভাবিক। আর তখন আখি কান্না করতে করতে মিজানকে বলল, অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। কখনো আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। আমি নিজেকে শেষ করে দিব তুমি চলে গেলে। তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না পাগলি। আমাদের সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান হবে। আমি আবার আমার মাকে ফিরে পাবো, এটা যে কতটা আনন্দের তোমাকে বলে বোঝানো যাবে না। তোমার নতুন মা আসলে তো পরে আমাকে ভুলে যাবে, আমাকে বেশি আদর করতে চাইবে না। তখন তোমার এই মাকেই সময় দিবে, তার সঙ্গে খেলা করবে, আমাকে তো একদম ভুলেই যাবে। দিনের বেলায় ভুলে থাকতে পারলেও রাতের বেলা তো তুমি আমার সঙ্গী হবে। রাতের বেলা না হয় তোমাকে বুঝিয়ে দেব আদর করে। তাই এবার কি বাসায় যাওয়া যায় ম্যাডাম?
আখি এই কথা শুনে অনেক লজ্জা পেয়ে যায়। আর এভাবে না হয় চলতে থাকুক তাদের নিশ্চয়ই ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।